বাজেট অনুযায়ী যদি তেল সাশ্রয়ী চান, ইকোনমি যদি চান, সেই ক্ষেত্রে N160 অবশ্যই ভালো, কারণ N250 আবার তেল বেশি খাবে, এটা স্বীকার এটা করতেই হবে। আর N160 বলেন আর 250 বলেন, এগুলার আরেকটা খুব বড় ভালো দিক কি জানেন? ওকে যান। পালসার N160 হচ্ছে আজকে আমরা চালাবো, আর এই 160টা হচ্ছে জাহিদ ভাইয়ের। বাইক ফেরির সামনে থেকে নিচ্ছে, এর মানে এই না যে বাইক ফেরির এইটা বাইক ফেরিতে N160 এখন কালেকশনে নাই। বাইকটা ছোটখাটো করে একটু মডিফাই করছে হচ্ছে উনি, এখানে টায়ার হাগারটা একটু বড় করে একটা ঢাকনা লাগাই দিছে মাঝখানে, যাতে কাদা উপরে না উঠতে পারে। এই N160 বা N250 এই বাইককে যেরকম টুরিং সেট আপ করা যায় বা এই বাইকটার মধ্যে যে এই লুকসটা আনা যায়, এটা টোটালি আমার মাথার মধ্যে ছিলই না। আর উনি এখানে বেশ সুন্দর করে একটা টপ বক্স লাগানোর ব্যবস্থা করছে, যে ব্যাপারটা বাইকটার সৌন্দর্য এবং বাইকটার সাইজের উপরে, ফুল লুকসটার উপরে একটা বড় একটা ইফেক্ট ফেলছে। ভালো লাগছে, মানে টোটাল মডিফিকেশনটা হালকার মধ্যে ভদ্র একটা মডিফিকেশন, যে ব্যাপারটা আসলে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড এই বাইকটার মধ্যে বা 250 বা N160 দুইটার মধ্যেই রেড কালারটা একটু মনে হয় বেশি সুন্দর, এরকমটাই আমার লাগছে। চলেন বাইকটা আজকে আমরা এই দিকে একটু ভাঙাচোরা রাস্তা দিয়ে রাইড করে দেন ভালো রাস্তায় যাব। বাইকের যে মালিক উনি আছে হচ্ছে আগারগাঁয়ের রোডে, যে রোডটা অনেক সুন্দর, অ্যান্ড ওইখানে আমরা গিয়ে দেন ওনাকে বাইকটা বুঝায় দিব বা ওনাকে নিয়ে আসবো। সমস্যা একটাই, আমার মতো যারা স্যান্ডেল পরে বাইক চালাই আমরা, এখানে পা তুলতে গিয়ে এই কোনায় টোনায় লাগলে পায়ের অবস্থা খুব খারাপ হবে। এই জিনিসের একটা বাজে অভিজ্ঞতা আমার আছে। এই যে এখানে যে দাগগুলা, এই দাগগুলা হচ্ছে অসু ভাইয়ের বাইকের পিছনে গিয়ে আমি একবার এরকম লাগাই দিছিলাম। মানে উনি হঠাৎ ব্রেক করছে আর আমি থামাইতে গিয়ে এটার নিচে হাত ঢুকে দেন এই যে এগুলা সব ফেটে টেটে গেছিলো একদম। ওই অবস্থায় উত্তরা যাওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে গেছিলো। ও আরেকটা ভালো জিনিস করছে তো, উনি তালাটা খুব সুন্দর জায়গায় লাগায় রাখছে। সে একটা মানে ভাই ভালো লাগছে ভাই, ভালো লাগছে বাইকের ব্যাপারটা ভালো লাগছে। আচ্ছা, এই বাইকে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই বাইকের এক্সস্টটা হচ্ছে আন্ডার বেলি এক্সস্ট এইখানে, আর N250 তো এখানে বড় একটা এক্সস্ট থাকে বাইরে, এটাও ভালো। অ্যান্ড এইটার সাউন্ডটা N250-র এক্সস্টটা এত বড়, এরকম মোটা পাইপ, বাট তারপরেও ওইটার চেয়ে N160-র এটার ইঞ্জিনের মানে সিসি কম, এরপরে এটার সাউন্ডটা না বেশি হল ইফেক্ট দেয়, ডেপটা একটু বেশি। N250-র চেয়ে N160-র সাউন্ড আর কি একটু আমার কাছে মনে হয় বেশি। উঠতে গেলে সাবধান। ও না, এটা অনেক পিছনে, পায়ে লাগবে না, কারণ পালসারের সিট হচ্ছে অনেক বড়। এ আর একটা ভালো দিক পালসার দুইটাতেই, N160 N250-র যে সিটগুলো অনেক বড়, খুব আরামে বসে চালানো যায়। বাট একটু শক্ত, বড় ঠিক আছে বাট শক্ত। ইঞ্জিন কিল সুইচ আছে। ওরে ভাই, পুরাই মনে হয় যে ডুয়েল সিলিন্ডার বা এরকম কিছু চালাইতেছি। চলেন রিক্সা আসার আগে ভাগি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ারটা টের পাওয়া যায় N160 মানে N250 যখন রেগুলার চালাইছি তখন N160-র পাওয়ারটা একটু কম লাগলেও 160 সিসির বাইক হিসেবে বাইকটার পাওয়ার ডেলিভারি মোটামুটি অন্যান্য অনেক বাইকের চেয়ে ভালো। এখন অন্যান্য কোন বাইকের চেয়ে ভালো ওগুলো আর বলতে চাইতেছি না, কোনো বাইকের খারাপ ভালো বলতে গেলে আবার একটু ঝামেলা আছে। আর এই বাইকটার মোটামুটি কিলোমিটার একদম খারাপ চলে নাই, অটো আছে হচ্ছে 3218, ওই অনুযায়ী বাইকটা যথেষ্ট স্মুথ অ্যান্ড ভালোই আছে। অ্যান্ড সাউন্ডটা হচ্ছে আমি যখন এখন রাইড করতেছি আমার কাছে সাউন্ডটা লাগতেছে অনেকটা আগের বেবি ট্যাক্সি বা এরকম শু একটা আওয়াজ আসতেছে, মানে স্পিডে চললে 2 স্ট্রোক ইঞ্জিন স্পিডে চললে যেরকম একটা সাউন্ড লাগে না, ওরকম সাউন্ড লাগে এটার চালানোর সময়। আসলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন কোনো একটা বাইক রাইড করবেন তখন ওইটার এক্সস্ট সাউন্ডটা কেমন। আমরা একটা বাইক থামানো অবস্থায় এরকম করে দেখি এক্সস্টের সাউন্ড কেমন, আমরা দাঁড়ানো অবস্থায় বিভিন্ন দিকে ঘুরে ভিডিও করে দেখাই যে এক্সস্টের সাউন্ড কেমন। ও হাউ নেস্টি প্লেস। বাট এই নেস্টি যদি এখানে না থাকতো তাহলে আমাদের ঘরে থাকতো এগুলা, সবকিছুরই দরকার আছে। বেটা হর্ন কম দে, প্যাক লাগাই দিছে পেছন থেকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা এক্সস্টের সাউন্ড বিভিন্ন দিক থেকে শুনে টুনে যেরকমই দেখি না কেন, খুব একটা ইম্পর্টেন্ট পার্ট কি জানেন, সেটা হলো আপনি যখন বাইকটা রাইড করবেন, যে কোনো বাইক সেটা যে বাইকই হোক, তখন ওইটার সাউন্ড কতটুকু আপনার কানে আসতেছে। কারণ যদি ওইটা লাউড হয় এবং ওইটা যদি একটু অসহ্য পর্যায়ে চলে যায়, তাহলে যখন আপনি লং টাইম রাইড করবেন, যেমন আমাদের এমনও আছে 9 ঘন্টা 10 ঘন্টাও রাইড করতে হয় অনেক সময়, ওই সমস্ত ক্ষেত্রে ওই সাউন্ডটা আপনাকে হ্যাভি প্যারা দিবে ভাই, হ্যাভি প্যারা দিবে।
ওইটা একটা ঝামেলা। এবং রাত বিরাতে আপনি যখন এলাকায় ঢুকবেন, যদি সাউন্ড অতিরিক্ত লাউড হয় আপনাকে হেভি প্যারা দিবে, আপনাকে সোসাইটি থেকে সোসাইটি থেকে একটু অবজেকশন দেওয়ার চান্স আছে। ধরেন আপনি রাতে বের হইতেছেন, ভোরে বের হইতেছেন, মানুষের ঘুম নষ্ট হবে তো, তাই না? আচ্ছা, এটার মধ্যে তো 5টা গিয়ারই মনে হয়, কয়টা গিয়ার? 5টা, হ্যাঁ। অ্যান্ড এই মিটারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। পালসারের এইটার পরে যে মিটারটা আসছে, যদি ওইটা আধুনিক, বাট ওইটার চেয়ে এই মিটারটা সুন্দর। অ্যান্ড মিটারটা হচ্ছে 3টা ভাগে বিভক্ত, অল লাইটস অ্যান্ড স্টাফস এই পাশে, মাঝখানে হচ্ছে এটার জন্য কি মিটার বলে, টেকোমিটার বলে নাকি, মানে আরপিএম যেখানে দেখা যায়, আরপিএম মিটারটা দিছে মাঝখানে। আর ডান পাশে হচ্ছে এগুলা হচ্ছে কি বলে এগুলারে, আদার্স ইনফরমেশন। এখানে অডো, ট্রিপ, গিয়ার ইন্ডিকেটর, স্পিড ইন্ডিকেটর, স্পিড দেখানো, তারপরে ঘড়ির টাইম, এগুলো সব এখানে আছে। এবং আপনার ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল কতটুকু আছে ওইটাও এখানে আছে। ও, 4টা ভাগে বিভক্ত। উপরে আরেকটা ভাগ আছে যেখানে ইন্ডিকেটর লাইট, তারপরে হাই বিম, এরপর সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এবিএস সেন্সার চলতেছে কিনা, ওই সমস্ত ব্যাপারগুলো শো করে। ভাই চলেন বের হয়ে যাই। অ্যান্ড হাইট আছে ভাই, মানে পালসার N160 N250 দুইটারই মোটামুটি হাইট একদম খারাপ না। তবে N250টা চালায় আমার কাছে একটু বেশি ভালো লাগে। আরও বেশি ভালো লাগে হচ্ছে মানে ওটা পাওয়ারের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরও বেশি ভালো লাগে বলতেছিলাম, আরও বেশি ভালো লাগে না, আরেকটা জিনিস খারাপ লাগে আসলে, এটা লুকিং গ্লাস। এই একটা লুকিং গ্লাস যেটার কারণে এই বাইকটার যে মানে এটা যে কম্প্যাক্ট এবং যে টেনে টুনে সাইড সুট দিয়ে ঢুকে যাওয়া যায়, ওই ব্যাপারটা এই লুকিং গ্লাসের জন্য আপনি মিস করবেন। এটার মধ্যে যদি আপনি একটু ছোটো সাইজের লুকিং গ্লাস লাগাইতে পারেন, যেটা আমি আমার N250-তে লাগাইছিলাম, ভাই চিপা চাপা যে কোনো জায়গা দিয়ে এত সুন্দর ঢুকে গেছে। আর এখানে দেখেন, এখানে ঢুকতে আমার চিন্তা করতে হইতেছে যে এটা গাড়ির সাথে লাগে না রিক্সার সাথে লাগে, কিসের সাথে লাগে। বাট যদি লুকিং গ্লাসটা আর একটু, এখানে বেশি না, 1 ইঞ্চি যদি ছোট হইতো, তাহলে যেটা আমারটাই ছিল আর কি, আমি জিক্সারেরটা লাগাইছিলাম, এত সুন্দর ফাঁক ফোকর দিয়ে ঢুকে যেতে পারতাম। বাট এটা নিয়ে একটু আনইজি লাগতেছে, কারণ হ্যান্ডেলটা কিন্তু অনেক ছোট, হ্যান্ডেলটা অনেক সুন্দর, ছোট চাপা, কিন্তু লুকিং গ্লাসের কারণে একটু মার খেয়ে গেছে। আর আমি হচ্ছে এইখানে জ্যামের কারণে একটু মার খেয়ে গেছি। এরকম জ্যাম বা এরকম শহরের যেই অলিগলি যেগুলা, এগুলা দিয়ে যখন এই বাইক চালাবেন, N160 চালাবেন, তখন এটার ইঞ্জিন পাওয়ার, মোটামুটি ডেলিভারি, সব কিছু আউটপুট ভালো লাগবে আপনার কাছে। ইনিশিয়াল প্লাস এখানে আর টপ ইন কিসের, সব কিছুই ভালো লাগবে। কিন্তু সমস্যাটা কোন জায়গায় ফিল হবে জানেন? মানে N160-র একটা বড় সমস্যা যেটা N250-তে নাই, আপনি যখন ফাঁকা রাস্তা পাবেন তখন দেখবেন যে এটার পাওয়ারটা আপনার কাছে কম লাগতেছে, কারণ বাইকটা কিন্তু মোটামুটি ভারী। N160, N250 একদম বলতে গেলে সব কিছুই সেম বাইকের ইঞ্জিন ছাড়া। সেখানে বাইকটা মোটামুটি ভারী, বাট ওইটার ইঞ্জিন পাওয়ার বেশি, এটার ইঞ্জিন পাওয়ার কম হওয়াতে যদি দুইটাই আপনি চালায় অভ্যস্ত হন বা দুইটা আপনার চালানো পরে, তাহলে দেখবেন যে N160-র পাওয়ারটা আপনি ফাঁকা রাস্তায় বা আপনি ওভারটেকিংয়ে একটু কম ফিল হবে, যেটা N250-তে আবার কম ফিল হয় না। N160-তে গিয়ে আপনাকে একটু ল্যাক মনে হবে। তবে খারাপ না, মানে বাজেট অনুযায়ী যদি তেল সাশ্রয়ী চান, ইকোনমি যদি চান, সেই ক্ষেত্রে N160 অবশ্যই ভালো, কারণ N250-তে আবার তেল বেশি খাবে, এটা স্বীকার এটা করতেই হবে। আর N160 বলেন আর 250 বলেন, এগুলার আরেকটা খুব বড় ভালো দিক কি জানেন? বাজেট অনুযায়ী যদি তেল সাশ্রয়ী চান, ইকোনমি যদি চান, সেই ক্ষেত্রে N160 অবশ্যই ভালো, কারণ N250-তে আবার তেল বেশি খাবে, এটা স্বীকার এটা করতেই হবে। আর N160 বলেন আর 250 বলেন, এগুলার আরেকটা খুব বড় ভালো দিক কি জানেন? এত অল্প দামে এত ভালো ডিল ব্রেকে বাংলাদেশে মনে হয় না অন্য কোনো বাইকে, আসলে অন্য কোনো বাইকে মনে হয় না আছে। সুপার ব্রেক মানে অল স্টক স্টাফস যদি আপনি ইউজ করেন, সবগুলা স্টক জিনিসেও এই বাইকটা এত সুন্দর ব্রেক দেয় যে অন্যান্য বাইকে অনেক কিছু আফটার মার্কেট লাগানোর পরেও এত সুন্দর বাইক আসে না। আমি একটু আগে লুকিং গ্লাসের বদনাম করতেছিলাম, বাট একটা জিনিস বলতেই হবে, যখন লুকিং গ্লাসের দিকে তাকাবেন, ভিজিবিলিটির কথা যখন চিন্তা করবেন, ভাই এত সুন্দর ভিজিবিলিটিও বাংলাদেশের অন্য কোনো বাইকে নাই। লুকিং গ্লাস থেকে পেছনটা এত সুন্দর দেখা যায়, পুরা মানে আপনার কাছে মনে হবে যে আপনি নতুন মডেলের কোনো গাড়ি চালাইতেছেন। মানে আপনার এক্সিও বা এক্স করোলা বা ওই যেগুলো আছে আর কি, করোলা যেগুলা, এক্সিও যেগুলা, বা প্রিমিয়ার এলিয়ন ওই টাইপের, বা এই যে নোয়া, এই টাইপের গাড়িতে যেরকম পেছনে ভিউ পাওয়া যায় সাইড ইয়েসি থেকে, মিরর থেকে, এটার মিররের ভিউটা ওরকম, কিন্তু একটু ছড়ানো, এই জন্য একটু ঝামেলা। আচ্ছা যাক, কথা বলতে বলতে আমরা তো ও ওয়াও, 8 রাস্তার মোড়ে দেখছেন কি বিপদ, মুখোমুখি সংঘর্ষ হইতে চায়। চলেন আমরা একটু একটা ছোটখাটো করে এখানে টান দিয়ে আসলে দেখি পাওয়ার কতটুকু ভালো এবং কতটুকু খারাপ। না একদম খারাপ না, তবে হ্যাঁ স্লো উঠে, এটা সত্যি একটু স্লো পাওয়ার উঠে। ভাই 90 উঠে গেছে, আর কি চান? একটা
এই টাইপের বাইকের কাছ থেকে আর কি চান বলেন? 90 পর্যন্ত খুব ইজি উঠছে এবং 100 পর্যন্ত খুব ইজি উঠবে এটাও বুঝতেছি, বাট সমস্যাটা হচ্ছে টাইমিংটা। এটা যদি অন্য কোনো বাইক হতো আর একটু পাওয়ারফুল ইঞ্জিনের, তাহলে হয়তো 1 সেকেন্ড কম সময়ের মধ্যে এই স্পিডটা সে ধরে নিতে পারতো। আর আমাদের ভাই ব্রাদাররা এইদিকে একটু কাজ করতেছে, চলেন তো যায় দেখি ওরা কি করতেছে, ওদের সাথে একটু গিয়া যাই যায়। ও যে দেখেন, ও আরেকটা ব্যাপার তো বলিই নাই, আরেকটা ব্যাপার হচ্ছে এই 160 বা N250 দুইটার এই জিনিসটাও সেম, সেটা হচ্ছে ডিআরএল অ্যান্ড হেডলাইট। দাঁড়ান সাইড স্ট্যান্ড করে নিই। সাইড স্ট্যান্ডের এই যে লাইট চলে উঠছে, এই যে লাইটটা, এই লাইট এবং ডিআরএলটা আপনি যখন এই লাইটটা বন্ধ রাখবেন তখন এই ডিআরএল এত বেশি আলো দিবে যে নর্মাল অলিগলির রাস্তায় আপনার হেডলাইট জ্বালানোর দরকার পড়বে না। আর যখন আপনি হেডলাইটটা জ্বালাবেন তখন এটার আলোটা একটু কমে যাবে। অ্যান্ড দাঁড়ান তো আলো দিই। অ্যান্ড এই হেডলাইটের আলো ভাই, মানে আমার দেখা বেস্ট একটা হেডলাইট। এটা একদম ওই যে একটু আগে বলতেছিলাম না লুকিং গ্লাস হচ্ছে অনেকটা গাড়ির লুকিং গ্লাসের মতো, ঠিক ওরকম এই প্রজেকশনটা হচ্ছে একটা গাড়ির হেডলাইটের মতো, একদম সুপার একটা ভিউ দিবে আপনাকে। কিন্তু একটা ঝামেলাও আছে, যে জায়গাটা আলো পড়ে তার উপরের অংশটা, যে জায়গাটা অন্ধকার একদম কাট, তো আলোটা কাট হয়ে যায়। আর অন্ধকার জায়গায় যদি কোনো কিছু থাকে একদমই দেখা যায় না। সব জিনিসের যেমন ভালো এবং খারাপ দিক আছে, এই লাইটেরও ভালো এবং খারাপ দিক আছে। যাক চলেন আমরা একটু ভাইদের সময় দিই, ভাইরাও শ্যুট করতেছে, একটু আড্ডা টাড্ডা দিই, বাইকটার কয়টা ছবি তুলি, দেন আসতেছি আবার। আমরা এখানে যখন ব্রেক নিছি তখন এই যে আবার সাইকেলের ওরা এখানে ছিল, ওরা এখানে স্টান্ট প্র্যাকটিস করতেছে। কি আরেকটা ঠিক আছে, আরেকটা ওয়ালাইকুম আসসালাম। এই কি খবর? এই ওর চাকা উপরে উঠে গেছে। একটু আগে আমিও ট্রাই করছি, বাট আমারটা উঠে না। না ভাই আমি আসছি হচ্ছে লাল একটা, এই যে লাল এটা নিয়ে। হ্যাঁ এটার ভিডিও শুট করতেছিলাম। ও হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে সতর্ক, হেলমেট পরে থাকে। জায়গাটা এই আরে কি একটা অবস্থা, উল্টা কেন? যাক চলেন চাটা খাই আমরা একটু, তারপর আবার রওনা হই। ওরা সুন্দর এখানে প্র্যাকটিস করতেছে, রেগুলারই মনে হয় প্র্যাকটিস করে। আমার ইরেগুলার আসা হয় না, যখনই আসছি তখনই ওদেরকে পাইছি। এই আজকে যাই, আসবো আবার। ওকে হ্যাঁ দেখা হবে আবার। আসি তো মাঝে মাঝে আসি, এখানে ঢোকা হয় না। টাটা। আমি তো ব্যাগ ট্যাগ কিছুই আনি না, এইভাবে আসছি আজকে। চলেন আসেন। এই টাটা। এই যে আরেকজন স্টান্ট রাইডার ঢুকে যেতেছে। ও রে সেই তাড়াহুড়া উঠছে। অনেকগুলা বাইক নিয়ে আসছি তো আমরা। ভাইরা হলো মনে হয় অ্যাপাচি 2V শুট করতেছিল এইখানে, আর নিলয় ভাই তো আসছে হলো এই যে হর্নেট নিয়ে। যাক এই বাইক নিয়ে তো অনেক রকম অনেক কথাই বললাম, এখন আমি ভুলেই গেছি আমি একটু আগে ভিডিওতে কি কথা বলছিলাম। যাক বাদ দিই, আমরা এখন টুপি চত্বরে যাব। এখন কথা হচ্ছে টুপি চত্বর কি? নিলয় ভাইয়েরও সেম প্রশ্ন ছিল যে টুপি চত্বর কি। তার আগে হচ্ছে আমরা একটু এইখানে চত্বরের ব্যাপারটা বুঝে নিই। শাড়ি থেকে শুরু করে গেঞ্জি, ভেলপুরি থেকে শুরু করে আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে পিৎজা থেকে শুরু করে অলংকার আদি কি নেই এখানে ভাই। এখানেই তো সে একটা মার্কেট বসে পড়ছে। আরে আমার এগুলা কেনা দরকার আদা চেঁচার জন্য, কিনবো না পরে। টুপি চত্বর হচ্ছে একটা জায়গা যেখানে আমরা সন্ধ্যার পরে না, ঠিক আমি আসি 10টার পরে, রাত 10টার পরে। যেদিন ফ্রি থাকি ওই দিন রাত 10টার পরে আমরা টুপি চত্বরে এসে আড্ডা দিই। যদি এই জায়গাটা আপনারা চিনেন, আমি এখন যেখানে আছি এটা হলো বাংলাদেশ কর্ম কমিশন ভবনের এই পাশের গেটটা। অ্যান্ড আর কি ভবন আছে এখানে? আর কোনো ভবন নাই। ওটা হলো সঙ্গীত কলেজ, সরকারি সঙ্গীত কলেজ। আর এখান থেকে যদি বামে যান, ইফ ইউ গো লেফট, দেন আপনি একটু সামনে গেলেই ওই টুপি চত্বরটা খুঁজে পাবেন। মানে এখানের নামটা হুদাই বলতে বলতে টুপি চত্বর হয়ে গেছে। এদিকে আমরা রাত 10টার পরে আড্ডা টাড্ডা দিই, ভালোই লাগে। 11টা 12টা, অনেক সময় আর 12টার পর পর্যন্ত আড্ডা দিই। আর লোকটা আমার আগে কেন চলে গেছে, আমি এই জিনিসটা অনেক জায়গায় খেয়াল করছি। মানুষ যে জায়গায় থামার জায়গা ওইখানে এসে আগে চলে যায়। যাক জাহিদ ভাই আছে, প্রবলেম নাই, খুঁজে পেয়ে গেছে। এটাই হচ্ছে সেই টুপি চত্বর। আমরা এইখানে বসে আড্ডা টাড্ডা দিই, তো টুকটাক খাবার টাবার পাওয়া যায়, বেশ ভালো সময় কাটে আমাদের এইখানে। কোন দোকানে দাঁড়াই? এদিকে কোনটায় যেন দাঁড়াই? এখানেই এটাই টুপি চত্বর। টুপি চত্বরের টুপি চা আমরা খাইতেছি। ভাইও টুপি চা খাইতেছে। ভাই চা শেষ করে এখন খাইতেছে হচ্ছে এটা কি হাওয়াই মিঠাই। আমরা চলে আসছি খাওয়ার জন্য। মানে এটা একটার ভিতরে সব ফ্লেভার আছে, বাদাম আছে, মুড়ি আছে, তারপরে গুড় আছে, একের ভিতরে 3। মজাও আছে, মজাও নাকি আছে। একটু আগে আমরা খাইছি এই ওইটা। একটা মিনিট ভাই, এই যে এইটা ভাই রে ভাই, যে মিষ্টি, মানে জীবনটা ধ্বংস করে দিচ্ছে মিষ্টি খায়া। চাটা খায়া ওই আরেকটা এগুলা খায়া দেন রওনা হয়ে যাবো।
টুপি চত্বরে ছোট্টখাটো একটা চায়ের ব্রেক নিছি। এন যে কি বাদাম টাদাম হাবিজাবি অনেক কিছুই খাইলাম। দু একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথেও দেখা হইলো, ছবি টবি তুললাম। এবার তিন ভাই তিন বাইক নিয়ে চলেন রওনা হয়ে যায়। তিনজন তিন ব্র্যান্ডের বাইক চালাইতেছি, বুঝেন, এটা বাজাজ, ওইটা হন্ডা, ওইটা টিভিএস, দুইটা ইন্ডিয়ান, একটা জাপানিজ টেকনোলজি। এই সর্বনাশ, ওটা দেখি লাইটের মধ্যে নিচে লাইট জ্বলে ইঞ্জিনে, করা ব্যাপার স্যাপার। চলেন তাহলে রওনা হই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে যে যত যাই বলেন, বাংলাদেশে তো এখনো পর্যন্ত ডুয়েল সিলিন্ডার কোনো বাইক টাইক আসে নাই। সিঙ্গেল সিলিন্ডার বাইকের মধ্যে যদি ভালো আওয়াজ চান তাহলে এই N160টাই এখনো পর্যন্ত মনে হয় বেস্ট অপশন, যেটাতে বসলে একটু 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 মানে সুপার বাইকের আশপাশ দিয়ে ঘোরা একটা সাউন্ড একটু একটু টের পাওয়া যায়। ভালোই লাগে। অ্যান্ড ওটা তো রাস্তার রাজা, মানে অনেক আগে থেকে এই বাইকটা রাস্তায় রাজত্ব করতেছে। আমার কাছে রিসেন্ট এই বাইকটা আমি চালাইছিলাম, অ্যান্ড ব্ল্যাক ইউনিটটা আমার চালানো হয় নাই। আমি ভাবছিলাম যে এই বাইকটা আসবে হচ্ছে নাম্বার করা, কিন্তু এটা নাম্বার ছাড়াই, কারণ এটার আমি 300 ফিটে নিয়ে টান দিতে পারতেছি না। তবে এর মধ্যে যদি নাম্বারওয়ালা কোনো এবিএস অ্যাপাচি RTR 2V পাই তাহলে ভাই ওটা মিস হবে না, একদম মিস হবে না। আর আমার ব্যাগ ছাড়া বেরোইছি তো আজকে, বারে বারে আমার মনে হইতেছে কি যে ব্যাগটা কই, ব্যাগটা কি কোনো দোকানে রাখলাম কি না। বাট ব্যাগ আজকে তো মনে হয় নিয়েই বের হই নাই ভাই। যদি নিয়ে বের হয়ে কোনো দোকানে রাখি আজকে আমি শেষ। ব্যাগের মধ্যে আমার MT-15-এর চাবি আছে, বেশ কিছু জরুরি কাগজপত্র আছে, সবচেয়ে বড় কথা টাকাও আছে, প্রায় অনেক টাকা, 40 থেকে 50 হাজার টাকার মতো কত যেন আছে আমার ব্যাগে, আমি যতটুকু আমার খেয়াল হয়। গায়েব হয়ে যাবে বাইক ফেরিতেই মনে হয় রাইখা বেরোইছি। চলেন যা দেখি বাইক ফেরিতে রাখছি কিনা। যাই ওটা আমি দেখে নিব না, ওটা নিয়ে প্রবলেম নাই, হারাইলেও ওটা ম্যানেজ করে নিব না। তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নেই, কারণ ঠান্ডা পড়ে গেছে। অ্যান্ড আমি এর মধ্যে হান্টারের শ্যুট যখন করলাম, হান্টারের শ্যুট করে আমি জ্যাকেটটা হচ্ছে গাড়িতে রেখে বাইকটা টান দিয়েছিলাম। অ্যান্ড এমন ঠান্ডা লাগছে, গলা টলা সাথে সাথেই বসে গেছিল, গলা ব্যথা হয়ে গেছিলো, ঢোক গেলতে সমস্যা হইতেছে এখনো পর্যন্ত। তাই হচ্ছে এখন আলো থাকতে থাকতে, গরম থাকতে থাকতেই ভেতরে ঢুকি আর জ্যাকেট ট্যাকেট নিয়ে পরে বাকি প্ল্যান করবো। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমি জ্যাম খাই এখানে। অ্যান্ড ইনশাল্লাহ আমরা সবাই থাকবো ভালো, সবাই থাকবো সুস্থ, এবং ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। আচ্ছা চিল তো তার আগে এটা সাসপেনশনের ব্যাপার তো বলি নাই। এইটা এবং N160 N250 দুইটার সাসপেনশন কিন্তু অনেক জোশ। এইটার চেয়ে N250-র ইঞ্জিন একটু ভারী হওয়াতে ওইটার সাসপেনশন ফিডব্যাকটা আরেকটু ভালো আমার কাছে মনে হয়েছে। বাট এটা একদম খারাপ না। ভাঙ্গা রাস্তা বলেন, বড় ধরনের ঢেউ বলেন, যাই বলেন, এই সমস্ত জায়গায় এটার সাসপেনশন ফিডব্যাক অনেক বেশি ভালো। সে একটা দুলনি দেয়, ওর ওয়েটটা ওর সাসপেনশন এত সুন্দরভাবে খেলে, আপনি চাইলে বডি ব্যালেন্স করে ওই ঝাঁকিটা থেকে বের হয়ে আসতে পারবেন। মানে আপনার বডিতে ওই ঝাঁকিটা আসবে না, ওর মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে। মানে বাইকের মধ্যেই শকটা অ্যাবজর্ব করে নিবে। এটা একটা ভালো দিক। তবে সাসপেনশন বেশি খেললে এটার একটা খারাপ দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে যখন হাই স্পিডে থাকবেন আপনি, ওই টাইমগুলোতে কর্নারিং অ্যান্ড ব্রেকিং এগুলাতে কনফিডেন্ট একটু কম পাওয়া যায়। বাট লো স্পিডের জন্য ভালো। এই জন্য হাই স্পিডি বাইকগুলোতে সাসপেনশন একটু টাইট করেই দেওয়া হয়, বিশেষ করে স্পোর্টস বাইক বা নেকেড স্পোর্টস বাইকগুলোতে। তাহলে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.